রাজ্যের মানুষের ঘুম হারাম করা লম্পট অত্যাচারী রাজার এই বিশাল ভয়ঙ্কর রাজপ্রাসাদ যে কোনো সময় হুড়মুড় করিয়া মাটিতে ভাঙিয়া পড়িবে। রাজবাড়ি তো নয়, যেন এক মৃত্যুপরী। এই রাজবাড়ির প্রতিটি ভবনই যেন রহস্যে ঘেরা। একটু এদিক সেদিক হলেই ঘটে যাবে প্রাণনাশ। যে কোনো সময় হুড়মুড় করিয়া মাটিতে ভাঙিয়া পড়িবে। ধুকে ধুকে যেন সেই প্রহরী গুনছে এই রাজপ্রাসাদ। বাংলাদেশের উত্তর জেলা নওগাঁ। নওগাঁ কৃষিকাজের জন্য সমৃদ্ধ একটি জনপদ। এখানে প্রচুর ফসল ফলে, যার জন্য জমিদাররা কৃষিকাজ করার জন্য সাঁওতাল জনগোষ্ঠীদের এ অঞ্চলে আনেন। নওগাঁ ছোট শহর হলেও খুব সুন্দর একটি শহর। শহরের রাস্তাগুলোতে মোটরসাইকেল, অটো ভ্যানের সংখ্যাই খুব বেশি চোখে পড়ে। আজ আমরা এমন একটি রাজপ্রাসাদ দেখতে যাচ্ছি যে রাজপ্রাসাদের রাজা এতটাই লম্পট অত্যাচারী ছিলেন যে একসময় রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। বন্ধুরা, বলছিলাম মরণ ফাঁদ খ্যাত দুবলহাটি রাজবাড়ির কথা। নওগাঁ শহর থেকে দুবলহাটি রাজবাড়ির দূরত্ব মাত্র 6 কিলোমিটার। মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম আমরা। শহর পেরিয়ে পিচঢালা পথ দিয়ে ছুটতে লাগলাম দুবলহাটি রাজবাড়ির দিকে। একটু পরেই দেখা মিলল তালতলি বিলের। বিশাল এই বিলে বিকেলে লোকজন আসে বুক ভরে মুক্ত বাতাস নিতে। অবশেষে পেয়ে গেলাম দুবলহাটি বাজার। দুবলহাটি বাজারে 2-3টি খাবারের হোটেল থাকলেও কোনোটি আসলে মানসম্মত নয়। দেখার অদম্য ইচ্ছার কারণেই দুপুরের খাবার না খেয়েই আমরা রওনা দিলাম দুবলহাটির দিকে। দুবলহাটি বাজার পেরিয়ে বাম দিকে মোড় নিয়ে কিছু দূর এগোতে চোখে পড়ল রাজবাড়ির বিশাল প্রবেশদ্বার। অনেকবার শুনেছি রাজবাড়ির কথা। রাজবাড়ি তো নয়, যেন মৃত্যুপরী। এই রাজবাড়ির প্রতিটি ভবনই যেন রহস্যে ঘেরা। একটু এদিক সেদিক হলে ঘটে যাবে প্রাণনাশ। রাজবাড়ির বিশাল সম্মুখভাগ আর রোমান ধাঁচের স্তম্ভ দেখে অনেকটা বিস্মিত হলাম। ধুকে ধুকে যেন আজও ঠায় দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। যদিও অযত্ন অবহেলায় ভেঙে চুরে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তারপরেও বর্তমান চেহারা দেখে খুব ভালোভাবে আন্দাজ করা যায় এর প্রতি জৌলুসের বিষয়টি। বন্ধুরা, নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত দুবলহাটি রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পান্না চৌধুরী। এই রাজপ্রাসাদের ভবনগুলো এতটাই ভয়ঙ্কর ও বিপজ্জনক যে এই রাজপ্রাসাদ দেখতে এলে পা ফেলতে হবে খুব সাবধানে। একটু এদিক সেদিক হলেই আপনার জন্য মৃত্যু অবধারিত। এই রাজপ্রাসাদের রাজা এতটাই লম্পট অত্যাচারী ছিলেন যে একসময় রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। প্রায় 200 বছর আগের নওগাঁর এই জনপদের নানা ইতিহাসের কালের সাক্ষী হয়ে আজও 5 একর জায়গার উপর মাথা উঁচু করে সগৌরবে ঠায় দাঁড়িয়ে আছে রাজা হরনাথের এই বিশাল রাজপ্রাসাদটি। এই রাজবাড়ি যেন জীবন্ত এক মৃত্যুপরী। রাজবাড়ির মূল ফটক আজও বন্ধ কেন তার সঠিক কোনো তথ্য পায়নি। তাই পকেট গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হলো আমাদের। ভিতরে প্রবেশ করেই মনে হলো যেন কোনো এক মৃত্যুপুরীতে প্রবেশ করেছি। ক্ষতবিক্ষত চেহারা নিয়ে অনেকগুলো ভবন যেন দাঁড়িয়ে আছে
হুড়মুড় করিয়া মাটিতে ভাঙিয়া পড়িবার অপেক্ষায়। এত বড় রাজবাড়ি আর এতগুলো ভবন আজও যেন অনাদরে অবহেলায় পড়ে আছে, দেখার যেন কেউ নেই। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই রাজবাড়ির মালিকানা নিয়েই যেন শুধু দায় সেরেছে। ঠিক কবে শেষ হবে এই মৃত্যুপরীর ট্র্যাজেডি তা কেই বলতে পারে না। কতটা খারাপ হলে মানুষ দরজা জানালার পাশাপাশি দেয়ালের ইটও খুলে নিয়ে যায়। আজ থেকে ৩০০ বছর আগে মানুষই তৈরি করেছিল এই বিশাল অট্টালিকার, আবার কালের বিবর্তে মানুষই তা নির্বিচারে ধ্বংস করে দিচ্ছে। চোখের সামনে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে প্রায় ২০০ বছর আগের এই জনপদের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা একটা রাজবাড়ি, দেখার যেন কেউ নেই। সব রাজা যে দিনাজপুরের রাজা প্রাণনাথের মতো প্রজা দরদি হবেন তা কিন্তু নয়। কিছু রাজা ছিলেন ব্যতিক্রম। রাজ্যে কারো ঘরে সুন্দরী মেয়ে বা স্ত্রী থাকলে তার সাথে যে কি করত রাজা, তা কল্পনারও বাহিরে। রাজ্যের মানুষ একসময় অতিষ্ঠ হয়ে উঠেছিল এই রাজার অত্যাচারে। প্রজাদের দুঃখ কষ্টের মাঝে যেন শান্তি খুঁজে পেতেন। এমনই এক রাজার বিশাল রাজপ্রাসাদ দেখতে এসেছি আমরা। সিঁড়ির প্রতিটি ধাপ পার হচ্ছিলাম আর অনুভব করছিলাম এই সিঁড়ি দিয়ে একসময় হাঁটতেন রাজা রানীরা। তারা কি কখনো ভেবেছিলেন যত্নে গড়া রাজপ্রাসাদের এই হাল হবে কখনো? এই সিঁড়ি বেয়েই রাজা রানীরা উপরে উঠতেন হাওয়া খেতে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, কত রক্ত গড়িয়ে গেছে এই সিঁড়ি বেয়ে। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয় এই রাজবাড়ির ইতিহাস জানার ইচ্ছাটা প্রবল হয়েছে। চলুন জেনে নেই এই রাজবাড়ির ইতিহাস। ১৭৯৩ সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে ১৪,৪৯৫ টাকা দিয়ে পত্তন নিয়ে এ রাজ্য পরিচালনা শুরু করেন। রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ায় পরবর্তীতে ১৮৫৩ সালে রাজত্বভার গ্রহণ করেন তার নাতি হরনাথ রায়। রাজা হরনাথের আমলে দুবলহাটি রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। তিনি দুবলহাটি রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ ও প্রজাসাধারণের সুপেয় পানীয় জলের কষ্ট দূরীকরণের জন্য রাজপ্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন। রাজবাড়ির ডান পাশের এই মিনারটিতে উঠলে পুরো রাজবাড়ি খুব ভালোভাবে দেখে নেওয়া যাবে। রাত নামার সাথে সাথেই রাজবাড়ির অবস্থা যেন ভয়ানক রূপ ধারণ করে। নেশাগ্রস্তরা ভিড় করতে থাকে বিভিন্ন ভবনগুলোতে। এই রাজবাড়িতে আসলে খুব সাবধানে পা ফেলতে হবে, কারণ পায়ের নিচেই মৃত্যু ফাঁদ। রাজবাড়িতে ৭টি আঙিনা ও প্রায় ৩০০ ঘর ছিল। প্রাসাদের ভেতরের ভবনগুলো কোনোটি ৩ তলা, কোনোটি ৪ তলা। রাজবাড়ির পেছনের ভবনটি এখনো ৪ তলা ভবনের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। বরেন্দ্র ইতিহাস নামক বই থেকে জানা যায়, দুবলহাটির জমিদারি বংশ তাহেরপুর, পুঠিয়া ও সাতইল জমিদার বংশ থেকেও পুরনো। ঐতিহাসিক কালীনাথের মতে পাল আমলে এ জমিদারির সূচনা ঘটে।
রাজবাড়ির পেছনের জীর্ণদশার ভবনটি আরও ভালোভাবে দেখে নিলাম। যে কোনো মুহূর্তে ভবনগুলো ধসে পড়তে পারে। সবকিছু খুলে নিয়ে গেছে লুটেরারা। ভবনটি যার উপর ভর করে টিকে থাকবে তার সবকিছুই খুলে নিয়ে গেছে তারা। একটি দরজা জানালাও রাখা হয়নি, সবকিছু একে একে খুলে নিয়ে যাওয়া হয়েছে। তাই যে কোনো মুহূর্তে ভবনগুলো দুমড়ে মুচড়ে মাটিতে আছড়ে পড়বে। কতটা খারাপ হলে মানুষ দরজা জানালার পাশাপাশি দেয়ালের ইটও খুলে নিয়ে যায়। অযত্ন অবহেলায় ভেঙে চুরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তারপরও বর্তমান চেহারা দেখে খুব ভালোভাবে আন্দাজ করা যায় এর অতীত জৌলুসের বিষয়টি। রাজবাড়ির পেছনের ভবনের প্রায় ৮০% ভেঙে পড়েছে। সামান্য অংশ দাঁড়িয়ে আছে, বাকিটা পড়ে যাবে যে কোনো মুহূর্তে। সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখলাম খোলা ছাদ। ছাদের উপর থেকে চারপাশটা ভালোভাবে দেখে নিলাম। খোলা ছাদ থেকে পেছনের জীর্ণদশার ভবনটি আরো ভালোভাবে দেখা গেল। যে কোনো সময় মাটিতে ভবনগুলো আছড়ে পড়তে পারে জানা সত্ত্বেও ছবি তুলতে ঝুঁকি নিচ্ছেন ঘুরতে আসা অনেকেই। লতাপাতা আর গাছগাছালি যেন দখলে নিয়েছে রাজবাড়ির প্রতিটি ভবন। অথচ রাজা রানীরা কি কখনো জানতেন তাদের এত স্বাদের রাজপ্রাসাদের কখনো এই বেহাল দশা হবে? ১৭৯৩ সালে রাজা কৃষ্ণনাথ জমিদারি শুরু করলেও তারও আগে থেকে নাকি দুবলহাটি রাজ্যের অস্তিত্ব ছিল। স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি দুবলহাটি এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটিতে আসতেন। তিনি প্রায় প্রতি রাতেই স্বপ্ন দেখতেন কে যেন তাকে বলছে, তুই যেখানে নৌকা বাঁধিস সেখানে জলের নিচে রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা আছে। একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে মাটির বেদি তৈরি করে তার উপর স্থাপন করলেন। এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হয়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছে রাজপুরীতে। সূর্যের আলো যেন তারই জানান দিচ্ছে। রাজবাড়ির পেছনের ভবনটির প্রায় ৮০% ভেঙে পড়েছে, সামান্য অংশ দাঁড়িয়ে আছে, বাকিটা পড়ে যাবে যে কোনো সময়ে। একসময় এখানকার রাজা এবং রাজ্যের সমৃদ্ধির কথা জানতে পারেন দিল্লির সম্রাট। তার নির্দেশে মুর্শিদাবাদের নবাব এই রাজাকে ডেকে পাঠান দরবারে। জিজ্ঞেস করা হয় এত প্রভাব আর প্রতিপত্তি থাকার পরও তিনি কেন কর দেন না। রাজা হরনাথ তখন বলেন, এখানে অনেক বিল রয়েছে, বিল হওয়ার কারণে ফসল কিছুটা কম হয়, সে কারণে তিনি কর দিতে পারছেন না। বিলে প্রচুর কই মাছ পাওয়া যায়, চাইলে বছর বছর কর হিসেবে কই মাছ দিতে তিনি রাজি আছেন।
আর এতেই রাজি হয়ে যান মুর্শিদাবাদের নবাব। তিনি বলেন প্রতি বছর তাকে কর হিসাবে যেন 22 কাহন কই মাছ দেওয়া হয়। 22 কাহনের হিসাবটা পরিষ্কার করে দিই। 1 কাহন সমান 128 পেজ ধরা হয়। 22 কাহন মানে 2816টি। কর হিসেবে কই মাছ দেওয়ার বিষয়টি গিনেস বুকে রেকর্ড হিসেবে রয়ে গেছে। রাজবাড়ির সামনের যে পুকুরটি দেখতে পাচ্ছেন তা গোবিন্দ পুকুর। ছান বাঁধানো এই গোবিন্দ পুকুরে নাকি একসময় রাজা রানীরা স্নান করতেন। রাজবাড়ির প্রতিটি ভবনেরই যেন জীর্ণ দশা। শুধুমাত্র সতর্কীকরণ সাইনবোর্ড টানিয়ে যেন দায় সেরেছে গৃহ ও গণপূর্তায়ন মন্ত্রণালয়। রাজবাড়ির মূল ফটকে থাকা রোমান স্টাইলের স্তম্ভগুলো দেখে রাজাদের রুচি সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা পাওয়া যায়। রাজপ্রাসাদে ছিল রাজরাজেশ্বরী মন্দির, যেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হতো প্রতি সন্ধ্যায়। শোনা যেত শঙ্খের ধ্বনি, যা কালের বিবর্তনে আজ জনমানবহীন শ্মশানে পরিণত হয়েছে। এই ভবনেরই দোতলা ছিল রাজার নাট্যশালা। রাজ্যে কারো ঘরে সুন্দরী মেয়ে বা সুন্দরী স্ত্রী থাকলে তাদের ধরে নিয়ে আসতেন রাজা এই ভবনে। 1892 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যান। 5 একর জায়গার উপর দাঁড়িয়ে থাকা এই সুরম্য অট্টালিকা তখন থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রাচীন স্থাপনা যে কোনো দেশেরই অমূল্য সম্পদ। পৃথিবীর বহু দেশ এসব স্থাপনাগুলো সংরক্ষণ করছে অতি যত্নে। অনেক আগেই এই রাজবাড়ি সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত ছিল।